হ্যালো ছাত্রছাত্রীরা, সায়েন্স টিউশন পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। ছাত্রছাত্রীরা, আজকে ক্লাস 9-এর কার্য ক্ষমতা শক্তি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আজকের প্রথম পাঠ হলো কার্য কি সেটা জানতে হবে। কার্য অর্থাৎ কার্য বা কাজ। আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজগুলি করি তাকেই কার্য বলে। তা এই যে সমস্ত কাজগুলি করি, ফিজিক্সের সংজ্ঞা হিসাবে এই কাজ বা কার্যের একটা সংজ্ঞা আছে, সেটি হলো যে কোনো একটা বস্তু, এখানে বললাম কাজ করতে গেলে কিন্তু অবশ্যই বল প্রয়োগ করতে হবে। ধরলাম এই বস্তুর আমি উপরে F মানের বল প্রয়োগ করলাম এবং বলের অভিমুখে বস্তুটি সরল হলো এবং বস্তুটি ধরলাম কিছু সময় পরে এখান থেকে সরে গিয়ে এখানে অর্থাৎ এস দূরত্ব অতিক্রম করলো। তাহলে এক্ষেত্রে প্রযুক্ত বল এবং এই যে পরিমাণ সরণ হয়েছে তার গুণফলকে বলা হয় কার্য বা কৃতকার্য। তাহলে কার্য কাকে বলে? কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বস্তুটি সরণ ঘটে তাহলে সেক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণের গুণফলকে বলা হয় কৃতকার্য বা কার্য। অর্থাৎ কৃতকার্য বা কার্য সমান প্রযুক্ত বল ইনটু সরণ। এক্ষেত্রে আমরা কৃতকার্যকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, প্রযুক্ত বল হচ্ছে এফ এবং সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে ডব্লিউ সমান হচ্ছে এফ ডট এস। এক্ষেত্রে ডট দিয়েছি তার একটা নির্দিষ্ট কারণ আছে, যে তোমরা মনে রাখবে যে এখানে যদি বস্তুটা এসি রয়েছে, এখন এই বস্তুকে ধরলাম কোনো একটা সুতো বেঁধে এই বরাবর টানছে, তাহলে বস্তু কোন দিকে যাবে? বস্তু অবশ্যই কিন্তু এই দিকেই যাবে। সেক্ষেত্রে মনে রাখবে এই যে বল, এটা ধরলাম এফ মানের বল দিলাম, এই বলটা দুটো উপাংশে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে অনুভূমিক এক্স অক্ষ বরাবর, সেটা ধরলাম এফ এক্স, আরেকটা হলো উল্লম্ব উপাংশ, সেটি হলো এফ ওয়াই। এই এফ ওয়াইটা কি করবে? এর ওজনটাকে কিছুটা কমিয়ে দেবে, আর এফ এক্সটা এই বস্তুটাকে সামনের দিকে সরাতে সাহায্য করবে। এখন ধরলাম এটা যদি থিটা হয়, এখান থেকে একটা লম্ব টেনে দিলাম, তাহলে এই যে এফ এক্স এর মান কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করব। কিভাবে? ধরলাম এটা হচ্ছে এ, এটা যদি থিটা হয় তাহলে তোমাদের একটা জিনিস বলে দিই, যে এটা ধরলাম একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি থিটা হয় তাহলে এই থিটার সাপেক্ষে থিটার বিপরীত বাহু মনে রাখবে লম্ব হয়, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ হয়, আর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ভূমি। এক্ষেত্রে লম্ব বাই অতিভুজ সমান মনে রাখবে সাইন থিটা, এবং ভূমি বাই অতিভুজ সমান কস থিটা। তাহলে এক্ষেত্রে আমার এই যে ত্রিভুজটা পেলাম, এটা ধরলাম এফ, এই মানটা আমি বের করতে চাই, তাহলে এই মানটা অর্থাৎ এই কোণের সাপেক্ষে অর্থাৎ সমকোণের বিরুদ্ধ এটা হচ্ছে অতিভুজ, আর থিটা কোণের বিরুদ্ধ এটা হচ্ছে লম্ব, এটা ধরলাম ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা ভূমি বাই অতিভুজ, যেহেতু অতিভুজের মান দেওয়া আছে তাহলে ভূমি বাই অতিভুজ অর্থাৎ এই সূত্র, তাহলে ভূমি, এটা যদি নাম দিই এটা ও, এটা পি নাম দিলাম, এটা নাম দিলাম কিউ। তাহলে ভূমি বাই অতিভুজ অর্থাৎ ভূমির মান হচ্ছে ওপি বাই অতিভুজ হচ্ছে ও কিউ। সেই ক্ষেত্রে ওপি করতে ওপি আর ও কিউ এর মান হচ্ছে এফ বসালাম, এটা সমান কস থিটা। তাহলে ওপি সমান আসবে এফ কস থিটা।
অর্থাৎ এই ওপি এর মান আসছে এফ কস থিটা। একইভাবে এই উল্লম্ব অংশের মান আসবে এফ সাইন থিটা। কিভাবে হয়, যদি এখানে বসাই যে লম্বের মান হচ্ছে এটা, যে পি কিউ বাই অতিভুজ হচ্ছে ও কিউ, তাহলে পি কিউ সমান পি কিউ আর হচ্ছে ও কিউ সমান হচ্ছে এফ, তার মানে এফ সাইন থিটা, অতএব পি কিউ সমান এফ গুণ সাইন থিটা অর্থাৎ এফ সাইন থিটা। তাহলে পি কিউ এর মান সাইন থিটা, এটার সঙ্গে এটা যদি সমতুল তাহলে এটার পরিবর্তে আমি এটা লিখলাম যে এফ সাইন থিটা। তাহলে তোমরা এখান থেকে মনে রাখবে যে কোনো বল যদি এরকম তির্যকভাবে ক্রিয়া করে, সেটা যার সঙ্গে কোণ করবে সেই কোণের সাপেক্ষে এটা যেহেতু ভূমির সঙ্গে কোণ করেছে সেই উপাংশ হবে এফ কস থিটা, এবং যার সঙ্গে কোণ করেনি সেটা কিন্তু এফ সাইন থিটা হবে। এটা মনে রাখলে হয়ে যাবে। যদি এরকম থাকতো বলটা এই বরাবর কাজ করছে আর থিটাটা এটা যদি হয়, বলটা এটা এফই ধরলাম, তাহলে এই উপাংশ হবে এফ কস থিটা আর এটা তখন হবে এফ সাইন থিটা। এটা কিন্তু এই যে ক্যালকুলেশন করলাম সেই ক্যালকুলেশন থেকে আসবে। অর্থাৎ তোমরা মনে রাখবে যার সঙ্গে কোণ করবে সেই উপাংশ, অর্থাৎ এটা যদি বল হয় সেই বলে যার সঙ্গে কোণ করবে সেই কোণের উপাংশ হলো এফ কস থিটা, এবং যার সঙ্গে কোণ করবে না সেটা হচ্ছে এফ সাইন থিটা। যেমন এর সঙ্গে কোণ করেছে তাহলে এটা হচ্ছে এফ কস থিটা, এর সঙ্গে কোণ করেনি অর্থাৎ কি এফ সাইন থিটা, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম এই যে বস্তু আছে এই বস্তুকে যখন এই বরাবর টানছি এক মানের বল দিয়ে, তখন এটা দুটি উপাংশে বিভক্ত হলো। অনুভূমিক উপাংশ হবে এফ কস থিটা যদি এটা ভূমির সঙ্গে থিটা কোণ করে, এবং উল্লম্ব উপাংশ হলো এফ সাইন থিটা। এখন এই এফ কস থিটা উপাংশটা এই বস্তুটাকে সরাতে সাহায্য করবে। সরিয়ে ধরলাম, এখান থেকে এস দূরত্ব সরে গেল। তাহলে এক্ষেত্রে কৃতকার্য সমান ডাব্লিউ সমান প্রযুক্ত বল। এক্ষেত্রে কিন্তু এই বলটা কাজ করলো এর একটা উপাংশ এটাকে সরাতে সাহায্য করছে, তাই এক্ষেত্রে প্রযুক্ত বল হবে এফ কস থিটা, এবং সরণ হলো এস। তাহলে এফ এস কস থিটা, এটা ভেক্টর একটা সূত্র আছে, এটা তোমরা মনে রাখবে যে এফ ভেক্টর ডট এস ভেক্টর, এই আকারে কিন্তু এটাকে লিখতে হবে। তাহলে এক্ষেত্রে কৃতকার্য ডাব্লিউ সমান এফ ভেক্টর ডট এস ভেক্টর। এই যে মাথায় দিচ্ছিল এটা হচ্ছে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। এবার তোমরা অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখলে হবে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। যদি কোনো অঙ্কের ক্ষেত্রে থিটা কোণের মান দেওয়া থাকে তাহলে ওই থিটা কোণের মানটা বসিয়ে অঙ্কটা করতে হবে। যেমন একটা অঙ্ক যদি আমি বলি যে কোন একটা বস্তুকে অনুভূমিক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনতভাবে টানা হচ্ছে, এবং বলের মান যদি 10 নিউটন হয়, এবং ওই বলের ক্রিয়ায় বস্তুটির সরণ যদি 5 মিটার হয়, তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের মান কত হবে? এক্ষেত্রে এখানে যদি আমি মান বসিয়ে দিই, অর্থাৎ এফ এর মান হচ্ছে 10 নিউটন, সরণের মান হচ্ছে 5 মিটার, কস করতে কস থিটা এর মান হচ্ছে 30 ডিগ্রি বসিয়ে দিলাম, তাহলে এটা 5 10 কে 50, আর cos 30 মান হচ্ছে √3/2, এটা মনে রাখবে। তাহলে এটা কাটাকাটি করলে আসবে 25 × 50 অর্থাৎ 25√3। এবার কার্যের একক আছে সেটা আমরা পরে আসছি। কাকে বলে? কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বলের অভিমুখে বস্তুটির যদি সরণ ঘটে তাহলে প্রযুক্ত বল এবং সরণের গুণফলকে বলা হয় কৃতকার্য। এটাকে যদি কৃতকার্য ডাব্লিউ হয় তাহলে প্রযুক্ত বল এফ যদি হয় এবং সরণ যদি এস হয় তাহলে ডাব্লিউ সমান লেখা যায় এফ ইনটু এস বাই এফ ডট এস। যেহেতু তোমাদের ক্ষেত্রে ক্লাস 9 এটা হচ্ছে এই কনসেপ্টটা হচ্ছে ক্লাস 11 এর কনসেপ্ট,
ক্লাস 9 এর ক্ষেত্রে শুধু এই সূত্রটা মনে রাখলে হবে। আর যদি কখনো এরকম কোণের মান দেওয়া থাকে তাহলে তখন এই সূত্র বসিয়ে অঙ্ক করলে কিন্তু হয়ে যাবে। এরপরে আসছে কৃতকার্যের একক। কৃতকার্যের একককে আমরা দুই ভাগে ভাগ করব। একটি হলো পরম একক এবং অপরটি হলো অভিকর্ষী একক। পরম এককে আবার দুই ভাগ। এসআই একক হলো জুল এবং সিজিএস একক হলো আর্ক এবং অভিকর্ষ একক তার আবার দুই ভাগ। একটি হলো এসআই একক হলো কিলোগ্রাম মিটার এবং সিজিএস একক হলো গ্রাম সেন্টিমিটার বা সেমি। এবার আসছি কৃতকার্যে পরম এককে এসআই একক জুল। এখান থেকে 1 জুল কাকে বলে? তাহলে একটু আগে আমরা শিখলাম যে কৃতকার্য W সমান প্রযুক্ত বল A ইনটু সরণ হচ্ছে S। এক্ষেত্রে কৃতকার্য W কে বলবো 1 জুল। কখন? যখন বলের এসআই একক হলো 1 নিউটন ইনটু সরণের এসআই একক হলো 1 মিটার। অর্থাৎ এখানে ধরলাম কোন একটা বস্তু, তার উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, বলের অভিমুখে বস্তুটির সরণ যদি 1 মিটার হয়, তাহলে সেক্ষেত্রে কৃতকার্যকে বলা হয় 1 জুল। তাহলে 1 জুল কাকে বলে? কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে বলের অভিমুখে বস্তুটির সরণ যদি 1 মিটার হয়, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হয় 1 জুল। একইভাবে 1 আর্ক কাকে বলে? 1 আর্ক সমান, এক্ষেত্রে নামের পরিবর্তে লিখলাম 1 আর্ক। কখন বলবো? প্রযুক্ত বলে সিজিএস একক হলো 1 ডাইন ইনটু সরণের সিজিএস একক হলো 1 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে মনে করলাম যে কোন বস্তুর উপর 1 ডাইন যদি বল প্রয়োগ করা হয়, বলের অভিমুখে বস্তুটির সরণ যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের মানকে বলা হয় 1 আর্ক। তাহলে 1 আর্ক কাকে বলে? কোন বস্তুর উপর 1 ডাইন বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বস্তুটির সরণ 1 সেন্টিমিটার হয়, তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের মানকে বলা হয় 1 আর্ক। এবার আসছি 1 জুল সমান কত আর্ক, অর্থাৎ জুল এবং আর্কের মধ্যে সম্পর্ক। তাহলে একটু আগে দেখলাম 1 জুল সমান 1 নিউটন ইনটু 1 মিটার। তাহলে 1 নিউটন সমান আবার 10 টু দি পাওয়ার 5 ডাইন ইনটু 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তার মানে এখানে হচ্ছে 1 এর পিঠে 5টা শূন্য আর এখানে 1 এর পিঠে 2 শূন্য, অর্থাৎ 10 টু দি পাওয়ার 7 ডাইন ইনটু সেন্টিমিটার। অর্থাৎ 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার কে বলা হয় আর্ক। অর্থাৎ 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে আসি কার্যের অভিকর্ষ একক, তার এসআই একক হলো কিলোগ্রাম মিটার। এই যে 1 কিলোগ্রাম মিটার কাকে বলে? যে 1 কিলোগ্রাম ভরের কোন একটা বস্তুকে, এই যে বস্তুর নাম, এর ভর হচ্ছে 1 কেজি, এটাকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপর তুলব, যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় 1 কিলোগ্রাম মিটার। তাহলে 1 কিলোগ্রাম মিটার কাকে বলে? 1 কিলোগ্রাম ভরের কোন বস্তুকে
অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপর দূরত্বে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হয় 1 কিলোগ্রাম মিটার। একইভাবে কার্যের অভিকর্ষ একক সিজিএস এককে গ্রাম সেন্টিমিটারের সংজ্ঞা কি হবে? তাহলে এক্ষেত্রে হবে 1 গ্রাম ভরে, এখানে যে বস্তু নিলাম তার ভর ধরলাম 1 গ্রাম, এটাকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপর তুলব, যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় গ্রাম সেমি। তাহলে 1 গ্রাম সেমি কাকে বলে? 1 গ্রাম ভরের কোন বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপর তুলতে যে পরিমাণ কার্য হয় তাকে বলা হয় 1 গ্রাম সেন্টিমিটার। এই হলো কৃতকার্যের বিভিন্ন এককের সংজ্ঞা। এরপরে আসছি কার্যের প্রকারভেদ। কৃতকার্য বা কার্য হলো দুই প্রকার, যথা 1 বলের দ্বারা কৃতকার্য এবং 2 হলো বলের বিরুদ্ধে কৃতকার্য। তাহলে 1 নম্বর সংজ্ঞা হলো বলের দ্বারা কৃতকার্য। বলের দ্বারা কৃতকার্য হলো কোন বস্তুর উপর, এখানে ধরলাম কোন একটা বস্তু আছে, বল এইদিকে প্রয়োগ করলাম এবং বলের প্রয়োগ কিন্তু সরণ, যদি বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সেই একই দিকে হয় তখন তাকে বলা হয় বলের দ্বারা কৃতকার্য। তাহলে বলের দ্বারা কৃতকার্য কাকে বলে? কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বস্তুটি সরণ ঘটে তাহলে বলা হয় বল দ্বারা কৃতকার্য হয়েছে। এরপরে আসছি বলের বিরুদ্ধে কৃতকার্য। বলের বিরুদ্ধে কৃতকার্য, ধরলাম এইদিকে বল দিচ্ছি, বস্তুর সরণ যদি বিপরীত দিকে হয় তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ কার্য হবে তাকে বলা হয় বলের বিরুদ্ধে কৃতকার্য। এটার জন্য আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, যে মনে করি কোনো একটা বস্তু আছে যার ভর হচ্ছে এই এম ভরের বস্তুটাকে আমি ধরলাম এফ মানের বল দিয়ে উপরে তুলছি এবং এই অভিমুখে বস্তুটির সরণ এস ধরলাম। এখন আমরা জানি বস্তুটির ওজন যেটা নিচের দিকে ক্রিয়াশীল হয় সেটাকে ধরলাম এফ ড্যাশ, অর্থাৎ এই বস্তুর উপর পৃথিবী মাধ্যাকর্ষণ বলের মান ধরলাম এফ ড্যাশ। এখন বল হচ্ছে নিচের দিকে, বস্তুর সরণ হচ্ছে উপরের দিকে, তাহলে এক্ষেত্রে বল নিচের দিকে, সরণ হলো তার বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে। তাহলে এক্ষেত্রে হলো বলের বিরুদ্ধে কৃতকার্য, অর্থাৎ এক্ষেত্রে মাধ্যাকর্ষণ শক্তি বা মাধ্যাকর্ষণ যে বলটা সেটা হচ্ছে নিচের দিকে ক্রিয়াশীল এবং বস্তুর সরণ হচ্ছে উপরের দিকে। তাহলে এক্ষেত্রে যে পরিমাণ কার্য হলো সেটা কিন্তু বলের বিরুদ্ধে কৃতকার্য। কিন্তু আমি এটাকে তুলছি, আমার বল এই দিকে, সরণ হচ্ছে একই দিকে, তাহলে এক্ষেত্রে কৃতকার্য কিন্তু বলের দ্বারা কৃতকার্য। তাহলে আমার দ্বারা কৃতকার্য হচ্ছে বলের দ্বারা কার্য, কিন্তু অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্য। এটাই কিন্তু মনে রাখতে হবে। তাহলে বলের বিরুদ্ধে কৃতকার্য কাকে বলে? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ বল যেদিকে প্রযুক্ত হচ্ছে তার বিপরীত দিকে যদি হয় তাহলে সেক্ষেত্রে কৃতকার্যকে বলা হয় বলের বিরুদ্ধে কৃতকার্য। এরপরে আসছি কার্যহীন বল। আমরা একটু আগে কৃতকার্য W সমান পেয়েছিলাম F S cos θ। এই ক্ষেত্রে কার্যটা হচ্ছে শূন্য হবে। কোন কোন ক্ষেত্রে শূন্য হতে পারে? যদি সরণের মান শূন্য হয় তাহলে কিন্তু এটার মান শূন্য হবে। আবার যদি থিটা এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে cos 90 এর মান শূন্য হয়, অর্থাৎ সেক্ষেত্রে কৃতকার্যের মান কিন্তু শূন্য হবে। এই দুটো ক্ষেত্রে কিন্তু কার্যহীন বল ক্রিয়াশীল হয়। তাহলে কার্যহীন বল কাকে বলে? যে বল কোনো কার্য করে না তাকে বলা হয় কার্যহীন বল। এই ক্ষেত্রে ধরলাম যে সরণ কখন শূন্য হয়? যদি আমরা কোনো দেয়ালের উপর বল প্রয়োগ করি তাহলে যে বলটা দিলাম সেই বলের জন্য দেয়ালের কিন্তু কোনো সরণ ঘটে না। যেহেতু দেয়ালের কোনো সরণ ঘটছে না তাহলে সরণ হচ্ছে শূন্য। তাহলে এক্ষেত্রে যে পরিমাণ কার্য সেটা কিন্তু শূন্য হবে।
আর তখন ওই দেয়ালের উপর যে বলটা প্রয়োগ করলাম সেটা কিন্তু একটা কার্যহীন বল। এছাড়া আর একটা ক্ষেত্র হচ্ছে প্রযুক্ত বল এবং সরণের অভিমুখ, বল প্রয়োগ করছি এই বরাবর, সরণ হচ্ছে যদি তার সঙ্গে লম্বালম্বি হয়, অর্থাৎ প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কিন্তু কার্যহীন বল ক্রিয়াশীল হয়। যেমন সূর্যকে কেন্দ্র করে, এটা ধরলাম সূর্যকে কেন্দ্র করে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এক্ষেত্রে সূর্য আর পৃথিবীর মধ্যে মহাকর্ষ বল ক্রিয়াশীল, এটা ধরলাম এ, এবং পৃথিবীটা সূর্যের চারিপাশে ঘুরছে। ঘোরার সময় এর যে সরণ সেটা সর্বদাই স্পর্শক বরাবর হয়, আর স্পর্শকটা সর্বদাই প্রযুক্ত বলের সঙ্গে 90 ডিগ্রি কোণ হয়। তাহলে সরণের অভিমুখ এইদিকে এবং বলের অভিমুখ যদি এদিকে হয়, তাহলে এবং এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এক্ষেত্রে যে পরিমাণ কার্য হয় সেটা কিন্তু একটা কার্যহীন বল। অর্থাৎ এক্ষেত্রে কৃতকার্যের মান কিন্তু শূন্য। তাহলে কার্যহীন বল কাকে বলে? যে বল কোনো বস্তুর গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে, সেই বল কোনো কার্য করে না, একে বলা হয় কার্যহীন বল। এরপরে একটি কৃতকার্যের অঙ্ক নিচ্ছি, যে কোনো একটি বস্তুকে 100 সেন্টিমিটার সরাতে 400 ডাই আর্ক কার্য করা হলে বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত হবে? এই অঙ্কটার ক্ষেত্রে বলা আছে যে কোন একটা বস্তু 100 সেন্টিমিটার সরাতে 400 আর্ক কার্য করা হলে বস্তুর উপর প্রযুক্ত বলের মান কত হবে। তাহলে এক্ষেত্রে বস্তুটির সরণ S সমান 100 সেন্টিমিটার এবং আর হচ্ছে কার্যের একক, তাহলে কার্যের মান W সমান হচ্ছে 400 আর্ক, প্রযুক্ত বল F সমান কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে একটু আগে শিখলাম যে কৃতকার্য W সমান বল ইনটু সরণ। তাহলে প্রযুক্ত বলের মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে F সমান কত হবে? W বাই S। তাহলে W এর মান হচ্ছে 400 বাই সরণের মান অর্থাৎ S এর মান হচ্ছে 100, 0 0 কেটে দিলাম, তার মান হচ্ছে 4। আর এগুলো যেহেতু সিজিএস এককে দেওয়া আছে, তাহলে প্রযুক্ত বলের সিজিএস একক হলো ডাই। অর্থাৎ কোন একটা বস্তুকে 100 সেন্টিমিটার সরাতে যদি 400 আর্ক কার্য করা হয়, তাহলে বস্তুর উপর প্রযুক্ত বলের মান হবে 4 ডাই। এই টাইপের অঙ্ক কিন্তু। এরপরে আসছি ক্ষমতা। ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকে ক্ষমতা বলে, এটা মনে রাখতে হবে। তাহলে ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকে ক্ষমতা বলে। কার্য করার হারকে ক্ষমতা বলে। হার মানে মনে রাখবে একক সময়ে যে পরিমাণ কার্য করা হয় তাকেই ক্ষমতা বলে। মনে করি টি সময়ে ডাব্লিউ পরিমাণ কার্য করা হলো, তাহলে একক সময়ে যে পরিমাণ কার্য করা অর্থাৎ ডাব্লিউ বাই টি, এটাকে ক্ষমতা বা পাওয়ারে পি লেখা হয়। তাহলে ক্ষমতা পি সমান হলো কৃতকার্য ডাব্লিউ বাই সময় টি। এবার আসি ক্ষমতা এসআই একক। তাহলে কৃতকার্যের এসআই একক কি? জুল। আর সময়ের এসআই একক হলো সেকেন্ড, অর্থাৎ আর ভাগ আছে তাই হচ্ছে পার সেকেন্ড। তাহলে ক্ষমতার এসআই একক হলো জুল পার সেকেন্ড, এটাকে ওয়াটও লেখা হয় বা ওয়াট বলা হয়।
এই ওয়াট হলো ক্ষমতার ব্যবহারিক একক। অনেক সময় কোশ্চেন দেয় ক্ষমতার ব্যবহারিক একক কি, উত্তর হবে হচ্ছে ওয়াট। ওয়াট বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি বা বাল্বের গায়ে কিন্তু লেখা থাকে, যেমন 60 ওয়াটের বাল্ব, 100 ওয়াটের বাল্ব ইত্যাদি। এরপরে আসছি ক্ষমতার সিজিএস একক। তাহলে আবার একইভাবে কৃতকার্যের সিজিএস একক হলো আর, পার সময়ের সিজিএস একক হলো সেকেন্ড, তাহলে আর পার সেকেন্ড। এছাড়া ক্ষমতার আরেকটি একক আছে, সেটি হলো এপিএস পদ্ধতিতে ক্ষমতার একক হলো হর্স পাওয়ার, যেটাকে এইচপি দ্বারা প্রকাশ করা হয়, বা অশ্ব ক্ষমতা। এই হর্স পাওয়ারের সংখ্যা কিন্তু প্রায় পরীক্ষায় যায়। তাহলে 1 হর্স পাওয়ার কাকে বলে? এখানে ধরলাম 550 পাউন্ড ভরের কোন বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে যে পরিমাণ কার্যকর হয় তাকে বলা হয় 1 হর্স পাওয়ার। মনে রাখবে পাউন্ড হলো এফপিএস পদ্ধতিতে ভরের একক। তাহলে 1 হর্স পাওয়ার কাকে বলে? 550 পাউন্ড ভরের কোন একটা বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে যে পরিমাণ কার্যকর হয় তাকে বলা হয় 1 হর্স পাওয়ার। এরপরে একটা অঙ্ক লিখছি, সেটি হল কোন বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা আছে 60 ওয়াট। এখন বাল্বটি 1 মিনিট জ্বললে কি পরিমাণ কার্য হবে তা নির্ণয় করো। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসতে হয়। তাহলে একটু আগে আমরা দেখলাম যে ক্ষমতা P সমান কৃতকার্য W বাই সময় হচ্ছে T। এক্ষেত্রে যেহেতু কৃতকার্য নির্ণয় করতে হবে, তাহলে কার্য W সমান হবে P ইনটু T। তাহলে এক্ষেত্রে ক্ষমতা P সমান 60 ওয়াট এবং সময় T সমান 1 মিনিট। এটাকে যদি সেকেন্ড করি তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে কৃতকার্য W সমান হবে P এর মান হচ্ছে 60 ওয়াট ইনটু T এর মান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে কৃতকার্যের যেহেতু ওয়াট হচ্ছে এসআই একক এবং সেকেন্ড এসআই একক, তাহলে কৃতকার্যের এসআই একক হবে জুল, অর্থাৎ গুণ করলে আসবে 3600 জুল। এরপরে আসছি শক্তি। শক্তি কাকে বলে? মনে রাখবে কার্য করা সামর্থ্যকে শক্তি বলে। তাহলে শক্তি কাকে বলে? কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। মনে রাখবে শক্তির একক এবং কার্যের একক সেম, তাহলে শক্তির এসআই একক কি হবে? জুল এবং সিজিএস একক হবে আর। এবার আসছি শক্তির প্রকারভেদ। শক্তি হচ্ছে 8 প্রকার, মনে রাখবে। 1 নম্বর হলো যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি। 5 নম্বর হলো চুম্বক শক্তি। 6 নম্বর হলো রাসায়নিক শক্তি। 7 নম্বর হলো
পারমাণবিক শক্তি এবং 8 নম্বর হলো শব্দ শক্তি। এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করব। এছাড়া ক্লাস 9 এ তাপ শক্তি এবং শব্দ শক্তি নিয়ে আলোচনা করব, আর বাকিগুলি আছে ক্লাস 10 এ। এটা মনে রাখার জন্য প্রত্যেকটা শব্দ থেকে প্রথম অক্ষরগুলো নিয়ে যাতায়াত, চৌরাকাশ, এটা মনে রাখলে কিন্তু এই 8টা শক্তির নাম কিন্তু সহজেই মনে করা যাবে। যাতে হচ্ছে যান্ত্রিক শক্তি, তাতে হচ্ছে তাপ শক্তি, আতে আলোক শক্তি, ততে তড়িৎ শক্তি, চৌতে চুম্বক শক্তি, রাতে রাসায়নিক শক্তি, পাতে পারমাণবিক শক্তি এবং তার সাথে শব্দ শক্তি। তাহলে যাতায়াত, চৌরাকাশ এই কথাটা কিন্তু মনে রাখলেই 8টা শক্তির নাম কিন্তু সহজেই মনে রাখা যাবে। এরপরে আমরা যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করব। যান্ত্রিক শক্তি কাকে বলে? কোন একটা বস্তু তার গতি, অবস্থান ও আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি কাকে বলে? কোন বস্তু তার গতি, অবস্থান এবং আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। এবার এই যান্ত্রিক শক্তি আবার দুই প্রকার। একটি হলো গতি শক্তি এবং 2 নম্বর হলো স্থিতি শক্তি। গতি শক্তি কাকে বলে? কোন বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতি শক্তি। আর স্থিতি শক্তি কাকে বলে? কোন বস্তু তার অবস্থান এবং আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় স্থিতি শক্তি। এই স্থিতি শক্তি আবার দুই প্রকার। একটি হলো অভিকর্ষীয় স্থিতি শক্তি এবং 2 নম্বর হলো স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক স্থিতি শক্তি। এখন অভিকর্ষীয় স্থিতি শক্তি কাকে বলে? কোন বস্তু তার অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় অভিকর্ষীয় স্থিতি শক্তি। যেমন কোন একটা বস্তুকে, এটা ধরলাম ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে যদি কিছুটা উচ্চতায় তোলা হয় তাহলে ওই বস্তু কিন্তু কার্যকর সামর্থ্য অর্জন করে। অর্থাৎ বস্তুটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে সহজেই কিন্তু নিচে নেমে যাবে। তাহলে এই যে ঘটনা, একে কি বলা হয়? অভিকর্ষীয় স্থিতি শক্তি। অর্থাৎ কোন একটা বস্তুকে যখনই উপরে তুলবো তার মধ্যে কিছু স্থিতি শক্তি জমা হয়, সেই শক্তিটাকে ভাঙিয়ে এটা আবার গতি শক্তিতে পরিণত হয়, বস্তু কিন্তু নিচে পড়ে যায়। তাহলে অভিকর্ষীয় স্থিতি শক্তি কাকে বলে? কোন বস্তু তার অবস্থানের জন্য কার্যকরের যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় অভিকর্ষীয় স্থিতি শক্তি। অর্থাৎ মনে করি এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে যদি কোনো একটা বস্তুকে উপরে তুলি তাহলে তার মধ্যে মনে রাখবে mgh পরিমাণে স্থিতি শক্তি জমা হয়। m হলো বস্তুর ভর, g হলো পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, আর h হলো যত উচ্চতায় তোলা হয়েছে এটা ধরলাম h। তাহলে তার মধ্যে mgh পরিমাণ স্থিতি শক্তি জমা হয়। এই স্থিতি শক্তিটাকে কাজে লাগিয়ে এটাকে যখনই ছেড়ে দেবো ওটা কিন্তু আবার গতিশীল হয়ে বস্তুটি পড়তে শুরু করবে। তাহলে অভিকর্ষীয় স্থিতি শক্তি কাকে বলে? কোন বস্তু তার অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় অভিকর্ষীয় স্থিতি শক্তি। এরপরে আসছে স্থিতিস্থাপক স্থিতি শক্তি। এটা আসবে আকৃতির জন্য। তাহলে কোন বস্তু তার আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় স্থিতিস্থাপক স্থিতি শক্তি। যেমন আগে যে সমস্ত ঘড়িগুলো আমরা ব্যবহার করতাম সেই ঘড়িতে কিন্তু দম দিতে হলো, অর্থাৎ ওর ভিতরে একটা স্প্রিং ছিল, সেই স্প্রিংটা দম দেওয়া মানে ওটা কিন্তু পেঁচিয়ে যেত। এবার ওটা সারাদিন ধরে খুলতো এবং খুলতে খুলতে এখানে কাঁটা লাগানো থাকতো, সেই কাঁটাগুলো কিন্তু ঘুরে কিন্তু আমাদের টাইম দেখাতো। তাহলে স্থিতিস্থাপক স্থিতি শক্তি কাকে বলে? কোন বস্তু তার আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় স্থিতিস্থাপক স্থিতি শক্তি। এরপরে আসছে গতি শক্তি
রাশিমালা প্রতিষ্ঠা। এটা কিন্তু প্রায় পরীক্ষা আসে, ভিডিআই লিখে রাখলাম। তাহলে গতিশক্তি রাশিমালা প্রতিষ্ঠা করতে গেলে মনে করি এম ভরের কোন একটি বস্তু, এই যে বস্তু ধরলাম এর ভর হচ্ছে এম, সেটা হচ্ছে ভি বেগে গতিশীল। এই বস্তুর গতিশক্তি রাশিমালা প্রতিষ্ঠা করতে হয়। তাহলে মনে করি এম ভরের কোন একটি বস্তু ভি বেগে গতিশীল। এখন এই বস্তুকে মনে করছি থামাতে হবে। থামানোর জন্য বিপরীত দিক থেকে একটা এফ মানের বল প্রয়োগ করলাম এবং বল প্রয়োগ করার পরে মনে করি বস্তুটি এস দূরত্ব অতিক্রম করার পরে বস্তুটি এখানে গিয়ে বস্তুটি থেমে গেল। তাহলে মনে করি এম ভরের কোন একটা বস্তু ভি বেগে গতিশীল। এখন বস্তুটির গতির বিরুদ্ধে এফ মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করার পরে বস্তুটি থেমে গেল। অর্থাৎ বস্তুটির প্রাথমিক বেগ ইউ সমান হচ্ছে ভি, অন্তিম বেগ ভি সমান 0, বস্তুটির সরণ এস সমান এস ধরলাম এবং এই সময় যে মন্দন হয়েছে সেটা ধরলাম এ সমান এই ধরলাম। এক্ষেত্রে বস্তুটি বলের বিরুদ্ধে কৃতকার্যই হবে বস্তুর গতিশক্তির পরিমাপ। অর্থাৎ বস্তুটির গতিশক্তির পরিমাপ সমান বস্তুটির উপর প্রযুক্ত বলের বিরুদ্ধে কৃতকার্য। অর্থাৎ এক্ষেত্রে বলের বিরুদ্ধে কৃতকার্য সমান প্রযুক্ত বল ইনটু সরণ এস সমান। আবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে আমরা জানি বস্তুর ভর যদি এম হয় এবং বস্তুটিতে যে পরিমাণ মন্দন হয়েছে সেটা যদি এ হয় তাহলে এফ সমান এম ইনটু এ, আর এস করতে এস এটা লিখলাম। এখন আমরা একটা সমীকরণ জানি, সেটি হলো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as। মাইনাস হচ্ছে কারণ এক্ষেত্রে মন্দন হচ্ছে, কারণ গতিবেগ আস্তে আস্তে কমছে। তাহলে ভি এর মান হচ্ছে 0 তার স্কয়ার করলাম, ইউ এর মান হচ্ছে ভি তার স্কয়ার করলাম, মাইনাস 2a করতে a, s করতে s। এবার এটা যদি এই পাশে আসে কি হবে 2as সমান v স্কয়ার। তাহলে as সমান কত আসবে v স্কয়ার বাই 2। এই v স্কয়ার বাই 2 এই মানটা as এর পরিবর্তে এখানে বসিয়ে দেব, অর্থাৎ m ইনটু v স্কয়ার বাই 2 অর্থাৎ হাফ m v স্কয়ার। এটি হলো গতিশক্তির রাশিমালা। তাহলে গতিশক্তির রাশিমালা প্রতিষ্ঠা করতে গেলে মনে করি m ভরের কোন একটা বস্তু v বেগে গতিশীল। এখন বস্তুটির উপর বিপরীত দিক থেকে যদি m মানের বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটি s দূরত্ব অতিক্রম করার পরে বস্তুটির গতিবেগ 0 হবে। তাহলে এই ক্ষেত্রে প্রাথমিক বেগ u সমান v এবং অন্তিম বেগ v সমান 0, সরণ s করতে s এবং বস্তুটির মনে করলাম মন্দন a সমান a হয়েছে। তাহলে আমরা জানি v স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2s, সেখান থেকে 2as সমান v স্কয়ার অর্থাৎ as সমান v স্কয়ার বাই 2 এই মানটা বের করে নিলাম। এখন আমরা জানি গতিশক্তির পরিমাপ সমান বস্তুর উপর প্রযুক্ত বলের বিরুদ্ধে কৃতকার্য। যেহেতু বল দিয়েছি এইদিকে, সরণ হয়েছে বিপরীত দিকে, তাহলে এক্ষেত্রে যে পরিমাণ কৃতকার্য হয়েছে সেটি হলো বলের বিরুদ্ধে কৃতকার্য। তাহলে বলের বিরুদ্ধে কৃতকার্য সমান প্রযুক্ত বল ইনটু সরণ। তাহলে আবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে যদি বস্তুটির ভর m হয় এবং ত্বরণ যদি a হয় তাহলে f সমান হবে ma আর s করতে s। এবার m করতে আর as এর মানটা যেহেতু আগে বের করে গেছি s সমান v স্কয়ার বাই 2 সেটা বসলাম। তাহলে গতিশক্তির রাশিমালা হলো হাফ m v স্কয়ার। তাহলে গতিশক্তিকে আমরা লিখব ek, অর্থাৎ ek কে আমরা লিখব কাইনেটিক এনার্জি, অর্থাৎ কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি, e ফর এনার্জি, k ফর কাইনেটিক, অর্থাৎ ek সমান কাইনেটিক এনার্জি সমান হাফ m v স্কয়ার। এটাই হলো গতিশক্তির রাশিমালা। এবার আসছি স্থিতি শক্তি রাশিমালা।
এখানে এম ভরের কোনো একটা বস্তু আছে, সেটাকে যদি এইচ উচ্চতায় তোলা হয় তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ কার্য করা হবে সেই পরিমাণ কার্যটাই ওই বস্তুর মধ্যে স্থির শক্তি রূপে সঞ্চিত হবে। তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত হবে? W সমান কৃতকার্য প্রযুক্ত বল ইনটু সরণ। এক্ষেত্রে প্রযুক্ত বল অর্থাৎ এই বস্তুর উপর বস্তুর ওজন mg নিচের দিকে ক্রিয়াশীল, তাহলে এই বস্তুটাকে উপরে তুলতে গেলে এর বিপরীত দিকে mg এর সমপরিমাণ বল যদি উপরে দেওয়া হয় তাহলে বস্তুটি কিন্তু ঘুরবে, অর্থাৎ F সমান হবে mg। তাহলে প্রযুক্ত বল সমান পেলাম mg আর সরণ হচ্ছে h। তাহলে এক্ষেত্রে যে পরিমাণ কার্য করলাম অর্থাৎ কোনো একটা বস্তুকে h উচ্চতায় তুলতে mg h পরিমাণ কার্য করলাম, সেই কার্য কিন্তু এর ভিতরে সঞ্চিত থাকবে। এই সঞ্চিত শক্তিকে বলা হয় স্থিতি শক্তি। এই mg h পরিমাণ স্থিতি শক্তি কিন্তু এই বস্তুর মধ্যে জমা থাকবে। এই বস্তুটাকে যদি ছেড়ে দিই তাহলে ওটা আবার এই স্থিতি শক্তিটাকে গতি শক্তিতে রূপান্তরিত হয়ে বস্তুটা কি নিচে পড়তে শুরু করবে, এটা মনে রাখতে হবে। তাহলে কোন একটা m ভরের বস্তুকে যদি এই উচ্চতায় তোলা হয় তাহলে ওই বস্তুর স্থিতি শক্তির পরিমাণ কত হবে? mgh, যেখানে m হলো বস্তুটির ভর, g হলো পৃথিবীর অভিকর্ষ ত্বরণ এবং h হলো বস্তুটিকে যে উচ্চতায় তোলা হয়েছে তার মান। তাহলে স্থিতি শক্তি সমান কত হবে? mgh, এটা মনে রাখলেই হবে। এরপরে আসি শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র হলো শক্তি হচ্ছে অবিনশ্বর, একে সৃষ্টিও করা যায় না এবং ধ্বংসও করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অপর রূপে রূপান্তরিত করা সম্ভব। মহাবিশ্বে মোট যে পরিমাণ শক্তি আছে সেটা কিন্তু ধ্রুবক। এই যে সূত্র এটাই হলো শক্তির নিত্যতা সূত্র। এরপরে আসছি যান্ত্রিক শক্তির সংরক্ষণ। শক্তি সংরক্ষণ, যান্ত্রিক শক্তির সংরক্ষণ হলো, যান্ত্রিক শক্তি মানেই হলো স্থির শক্তি প্লাস গতি শক্তি, এদের সমষ্টি সর্বদা ধ্রুবক থাকবে, এটাই হলো যান্ত্রিক শক্তি সংরক্ষণ। তাহলে যান্ত্রিক শক্তি সংরক্ষণ হলো কোন বস্তুর স্থির শক্তি এবং গতি শক্তির মোট পরিমাণ সর্বদা ধ্রুবক থাকে, এটাই হলো যান্ত্রিক শক্তি সংরক্ষণ। এরপরে এই যান্ত্রিক শক্তি সংরক্ষণ থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন করব, সেটা হচ্ছে পরীক্ষায় আসে। কোশ্চেনটি হলো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে দেখাবো যে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। এটা পরীক্ষায় পাই যায়, এটাও ভিভিআই বলে লিখে রাখবেন। এটা প্রমাণ করতে হলে মনে করি এটা ধরলাম ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়, এই যে উচ্চতা এটা ধরলাম, এই উচ্চতায় m ভরের একটি বস্তু রাখা আছে। এখন এই অবস্থানটা ধরলাম এই অবস্থান, এই অবস্থানের ক্ষেত্রে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ স্থির শক্তি প্লাস গতি শক্তি, এবং এখান থেকে x দূরত্ব নিচে নেমে b অপর একটা অবস্থান ধরবো, সেখানে মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ স্থির শক্তি প্লাস গতি শক্তি, এবং ভূপৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে c অবস্থান ধরবো, সেখানেও মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ স্থির শক্তি প্লাস গতি শক্তির পরিমাণ যদি একই হয় তাহলে বলবো যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সমস্ত স্থানে সংরক্ষিত থাকে। তাহলে মনে করি এ অবস্থানের ক্ষেত্রে বস্তুর স্থির শক্তি হলো শক্তি সমান, আমরা একটু আগে ক্যালকুলেশন করলাম যে m ভরে কোন একটা বস্তু যদি h উচ্চতায় রাখা হয় তাহলে বস্তুর মধ্যে যে পরিমাণ স্থির শক্তি সঞ্চিত হবে সেটা হলো mgh, এবং এই অবস্থায় বস্তুটি স্থির হয়ে আছে, তাহলে এই অবস্থায় তার গতি শক্তি
যেহেতু গতিশক্তি রাশি মানে আমরা ক্যালকুলেশন করেছি যে হাফ এম আর ভি, ভি মানে গতিবেগ 0 তাই 0 স্কয়ার, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে গতিশক্তির মান 0। তাহলে মোট যান্ত্রিক শক্তি স্থির শক্তি mgh প্লাস গতিশক্তি 0 অর্থাৎ mgh। তাহলে এই অবস্থানের ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি পেলাম mgh। বি অবস্থানের ক্ষেত্রে দেখাবো যে মোট যান্ত্রিক শক্তি সেটাও কিন্তু mgh হবে। তাহলে বি অবস্থানের ক্ষেত্রে এই ক্ষেত্রে মনে করি যে m ভরের বস্তুটি x দূরত্ব নেমে এলো এবং এই বি অবস্থানে মনে করি এই অবস্থান থেকে বস্তুটি x দূরত্ব নেবে বি অবস্থানে যখন এলো বস্তুর গতিশক্তি হলো এই অবস্থান v, আর এখানে কিন্তু প্রাথমিক বেগ 0 ছিল। তাহলে এই ক্ষেত্রে বি অবস্থানের ক্ষেত্রে বস্তুর স্থির শক্তি কত হবে? স্থিতি শক্তি সমান হবে m g আর h মানে হচ্ছে এখান থেকে বি অবস্থান পর্যন্ত উচ্চতা। তাহলে টোটালটা যদি h হয়, এখান থেকে এটা যদি x হয়, তাহলে এখান থেকে এটা হবে h - x, তাহলে উচ্চতা হবে mg h - x। এবং গতি শক্তি সমান হবে হাফ m, এই অবস্থায় গতিবেগ যদি v হয় তাহলে v স্কয়ার। এখন একটা ক্যালকুলেশন করব, সেটি হলো বস্তুটির প্রাথমিক বেগ u সমান 0, বি অবস্থানে বস্তুর অন্তিম বেগ v সমান v ধরলাম, এবং সরণ s সমান ধরলাম x, আর এই অবস্থায় যে ত্বরণ সেটি হলো a সমান g অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ বল। তাহলে আমরা সূত্র জানি যে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, প্লাস কেন? যেহেতু বস্তু উপর থেকে নিচে নামছে, তাহলে ত্বরণটা হচ্ছে পজিটিভ, তাই হচ্ছে প্লাস। v এর মান বসালাম, v করতে v তার স্কয়ার, u মানে 0 তার স্কয়ার, প্লাস 2a মানে হচ্ছে g আর s মানে হচ্ছে x, অর্থাৎ v স্কয়ার সমান পেলাম 2gx। এবারে v স্কয়ার মানটা এখানে বসাচ্ছি, অর্থাৎ হাফ m ইনটু 2gx, তাহলে 2 2 কেটে দিলাম, তাহলে mgx। তাহলে বি অবস্থানে মোট যান্ত্রিক শক্তি হবে mg h - x প্লাস mgx। এটা mg দ্বারা গুণ করলে তাহলে কত আসবে? mgh মাইনাস mgx প্লাস mgx, এটা আর এটা কেটে দিলাম, তাহলে mgh। তাহলে বি অবস্থানের ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি কিন্তু mgh আসছে। তাহলে এ অবস্থানের ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি mgh, বি অবস্থানের ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি mgh। এবার দেখো সি অবস্থানের ক্ষেত্রে, সি অবস্থানের ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সেটাও কিন্তু mgh হবে। তাহলে সি অবস্থানের ক্ষেত্রে অর্থাৎ যে মুহূর্তে বস্তুটা ভূমি স্পর্শ করছে সেই মুহূর্তে বস্তুটি অর্থাৎ সি অবস্থানের ক্ষেত্রে স্থিতি শক্তি কত হবে? mg h এর মান, যেহেতু ভূমি স্পর্শ করছে তাহলে ওখানে হচ্ছে উচ্চতা 0, অর্থাৎ mg h ইনটু 0, mg ইনটু 0 তার মানে হচ্ছে 0। এবং ওই অবস্থানে বস্তুর এই গতিশক্তির মান কত হবে? গতিশক্তি সমান হবে হাফ m, এই অবস্থানে বস্তুর বেগ ধরলাম v, তাহলে m v তার স্কয়ার। আবার একই ভাবে বস্তুটির প্রাথমিক বেগ ছিল u সমান 0, এই অবস্থায় বস্তুটির বেগ v সমান দিলাম বড় v, এবং বস্তুটির ত্বরণ a সমান g, এবং সরণ হবে s সমান হচ্ছে h উচ্চতা, অর্থাৎ উপর থেকে h উচ্চতা নেমে এসেছে, অর্থাৎ সরণ s সমান h। তাহলে আবার সূত্র জানি যে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, তাহলে v করতে v তার স্কয়ার, u মানে 0 তার স্কয়ার প্লাস 2, a মানে হচ্ছে g, s মানে হচ্ছে h, অতএব v স্কয়ার সমান আসবে 2gh। তাহলে হাফ করতে হাফ, m করতে, তাহলে v এর মান বসাই 2gh, 2 2 কেটে দিলাম, তাহলে mgh। তাহলে সি অবস্থানের ক্ষেত্রে দিলাম মোট যান্ত্রিক শক্তি হচ্ছে mgh। তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে
যেহেতু তিনটে অবস্থানের ক্ষেত্রে বস্তুর মোট যান্ত্রিক শক্তি mgh, তাহলে সকল অবস্থানের জন্যই কিন্তু বস্তুর মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে। এটাই কিন্তু তোমাদের দেখাতে হবে। এছাড়া একটা লাস্ট পয়েন্ট হলো যে কোন মসৃণ নততল, নততল কাকে বলে? যে তলটি ভূমির সঙ্গে, এটা ধরলাম ভূমি, তার সঙ্গে যদি একটা নির্দিষ্ট কোণে নত হয়ে থাকে তখন তাকে নততল বলা হয়। ধরলাম এটা ভূমির সঙ্গে থিটা কোণ করে আছে। এবার এই নততল বরাবর কোন একটা বস্তুকে, এটা ধরলাম এই অবস্থান থেকে যদি এখানে অর্থাৎ সি অবস্থানে পাঠানো হয়, তাহলে সেক্ষেত্রেও প্রমাণ করা যায় যে সকল অবস্থানে মোট যান্ত্রিক শক্তি কিন্তু সংরক্ষিত থাকবে। এটা শুধু মনে রাখলেই হবে। তাহলে কোশ্চেনটা কি আসে যে অবাধ যে মসৃণ নততল বরাবর কোনো বস্তুকে যদি উপর থেকে নিচে নামানো হয়, তাহলে সেক্ষেত্রে কি বস্তুটির মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে? উত্তর হবে হ্যাঁ, প্রতি ক্ষেত্রে কিন্তু মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে। ছাত্রছাত্রীরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে সবাই ভিডিওটি দেখার সুযোগ পায়।